আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দাবির যৌক্তিকতা নিরূপণে গঠিত কমিটিকে প্রহসনের কমিটি আখ্যা দিয়ে বাতিলের দাবি জানিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। একই সঙ্গে শিক্ষার্থীদের পেটানো পুলিশ সদস্যদের মাফ না চাওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা তাদের। এর আগে দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রা করলে প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জল কামান নিক্ষেপ করে পুলিশ। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। আলটিমেটাম অনুযায়ী দুপুর ১টার মধ্যে সরকার দাবি না মানায় সচিবালয়ের পরিবর্তে যমুনা অভিমুখে পদযাত্রা করে বিভিন্ন প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল পেরোনোর সঙ্গে সঙ্গে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ। এ সময় কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। পুলিশের লাঠিচার্জ ও শিক্ষার্থীদের ইটপাটকেলে উভয় পক্ষে আহত হন কয়েকজন। সংরক্ষিত এলাকায় মিছিল করায় পুলিশ অ্যাকশনে গিয়েছে বলে জানান রমনা জোনের ডিসি। কিন্তু হুট করে কথা বলতে বলতে দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে, যেটা যমুনার দিকে, এখানে দ্রুত ঢুকে যায় এবং মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি। এদিকে প্রকৌশলীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করেছে সরকার। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি একজন, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি একজন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। তো আমরা তো হচ্ছে সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান, সে সমাধান করব। তবে এই কমিটি প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির কোনো উপযুক্ততা নেই। এই কমিটি ভেঙে দিয়ে নতুন করে যথার্থ কমিটি গঠন করতে হবে। 1, 2 নম্বর আমরা বলেছি আমার ভাইদের উপর লাঠিচার্জ হয়েছে, আমার ভাইদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড এসেছে। এদের কাছে এসে এখানকার যে ডিসি আছে সে মাপ চাইবে। এবং 3 নম্বর যে 3 জন উপদেষ্টার কথা বলেছি, তারা এসে আমাদের দাবির রোডম্যাপ সম্পর্কে এখানে বর্ণনা করবেন, ছাত্রদের কাছে ক্ষমা চেয়ে তারপর এখান থেকে যাবেন। এর আগে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির আলোকে সকালে শাহবাগে জড়ো হন দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা আসলে ইঞ্জিনিয়াররা দেশে সেফ ফিল করছি না, তো আমরা চাই প্রকৌশল খাতে একটা সংস্কার হোক। আমাদের যে ডিপ্লোমাদের যে ভাইরাস, ওনারা আসলে প্রকৌশল, ওনারা আসলে টেকনিশিয়ান। তো এখন আসলে এই পথে স্পেসিফিকলি কি প্রকৌশলীদের জন্য কি রাখা উচিত না? অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানাতে রাজধানীর শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী আব্দুর রহিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রহিম, জানাবেন যে এলাকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং তাদের দাবির বিষয়ে সরকারের কোনো বক্তব্য পেয়েছেন কিনা এখন পর্যন্ত? হাবিবা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সারা দেশ থেকে যে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছিলেন সকাল থেকেই, আপনি জানেন যে দুপুরে তাদের সাথে পুলিশের ধাওয়া ঘটেছে এবং তারপরে কিন্তু শিক্ষার্থীরা নতুনভাবে 5টি দফা দিয়েছে। যে দফার মধ্যে তারা যেটি জানিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে সরাসরি এখানে উপস্থিত হয়ে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং যারা আহত হয়েছে তাদের কাছে ভুল স্বীকার করতে হবে। এছাড়াও কিন্তু বলা হয়েছে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছে তাদেরকে কিন্তু তাদের চিকিৎসার ভার রাষ্ট্রকে বহন করতে হবে। এছাড়াও তাদের যে পূর্বের 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবি কিন্তু ইতিপূর্বে মেনে নিতে হবে। এছাড়াও আজকে রাতের মধ্যে যদি তাদের সেই দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনের মধ্যে যাবে বলে কিন্তু ঘোষণা দিয়েছেন। এছাড়াও আরেকটি যে বিষয়টি তারা জানিয়েছেন, আজকে রাত আগামী কালকে পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবে এবং এর মধ্যে যদি আজকে রাতের মধ্যে তাদের যদি এই ঘোষণা মেনে নেওয়া না হয়, তাদের যে দাবি দেওয়া রয়েছে দাবি যদি মেনে না হয় তাহলে তারা কিন্তু আরও কঠোর হুঁশিয়ারি দিবেন বলছেন। এছাড়া আরেকটি যে বিষয়টি বলা হচ্ছে, তাদের ইতিমধ্যে যে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনটি তারা মনে করছেন 8 সদস্য বিশিষ্ট যে কমিটি, এটি তাদের দাবি বাস্তবায়নের জন্য অযোগ্য হিসাবে গণিত হবে। এছাড়াও কিন্তু তারা বলছে যে তাদের যে প্রকৌশলী শিক্ষকরা রয়েছেন তাদের দিয়ে
এবং তারা যে আন্দোলন করছে যে দাবিটি নিয়ে সেই সব শিক্ষার্থী এবং সেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কিন্তু কমিটি ঘোষণা করতে হবে, দেন তারা মূলত তাদের দাবিটি নিয়ে তারা সরে আসবে। তো মাহবুবা, এ ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। দুপুর থেকে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করে। তালাইবাড়ি সড়কে জরুরি সেবা ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান 33% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার না করা, এছাড়াও শাহবাগের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে কয়েকটি রাজনৈতিক দল নিত্য নতুন দাবি তুলছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরের প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরের একটি মহল গণতন্ত্রের পক্ষের শক্তিকে ঠেকানোর চেষ্টা করছে। আরও জানাচ্ছেন নাজমুল হুদা। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক উত্তরণে কাজ করছে বিএনপি। পরিবর্তন নিয়ে আসার কথা ছিল। ৭১-এর পরাজিত শক্তি যেকোনো সময় ২৪-এর পরাজিত শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন বানচাল করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। ৭১-এর কথা আমরা ভুলি নাই, ভোলা সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে যাওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা। মির্জা ফখরুল বলেন, যে কোনো ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। জটিলতা না বাড়িয়ে সংস্কার কাজ শেষ করে ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে চূড়ান্ত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। ৩ মাসের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন দিন। নাজমুল হুদা, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তিনি কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ, প্রশিক্ষণ, ভোট কেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত, ম্যানুয়াল প্রস্তুত, আইন সংস্কার, ভোটের উপকরণ ক্রয়ের বিষয়ে রোডম্যাপে প্রকাশ করা হবে। এদিকে সংসদীয় সীমানা নির্ধারণের বিষয়ে দাবি নিষ্পত্তি শুনানি আজ শেষ হয়েছে। 4 দিনে 84টি সংসদীয় আসনের শুনানি করেছে কমিশন। যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। আগামীকালকে আমি আপনাদেরকে আরো অনেক কিছু বলার সুযোগ পাবো। উৎসবমুখর পরিবেশের মধ্যে দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার। ভোটাররা সাদরে গ্রহণ করছেন প্রার্থীদের। শিক্ষার্থী বান্ধব নেতাকেই বেছে নিতে চান ভোটাররা। প্রার্থীদের অভিযোগ, এখনও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভিপি প্রার্থী জালালের বিষয়ে সিদ্ধান্ত নেবে টাস্কফোর্স। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে।
বুধবার সকাল থেকে পুরোদমে প্রচারে নেমেছে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। শিক্ষার্থীদের নজর কাড়ার চেষ্টা তাদের, আর শিক্ষার্থী বান্ধব আগামী নেতৃত্বের প্রত্যাশা ভোটারদের। মনে হয় এটা তো ন্যাশনাল পলিটিক্স তো না, এটা স্টুডেন্ট পলিটিক্স আর নর্মাল একটা আমাদের একটা ইনস্টিটিউশন ঢাকা ইউনিভার্সিটি, তো এখানে কাদা ছোড়াছড়ির কোনো জায়গায় থাকা উচিত না। সেনা মোতায়েন করে ছাত্রদের শৃঙ্খলায় নিয়ে আসা সম্ভব নয় বলে মত বিনিয়ামিন মোল্লার। এতে ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি হওয়ার শঙ্কা তার। বিদ্যালয়ে প্রবেশ করে কোনো ধরনের অস্থিরতা তৈরি করা, কোনো ধরনের দুর্ঘটনা ঘটানো এটার জন্য না করতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে তাদের ডিপ্লয়মেন্ট কিছু অংশ থাকতে পারে। ভোট গণনা এই সমস্ত জায়গায় ওনাদের সেই ইন্টারফারেন্সটা এটা আসলে দেশের মানুষের কাছে আসলে ভালো মেসেজ দিবে না। পাচ্ছি মিলিটারি ডিপ্লয় করার কথা 13 দিন 14 দিন আগে বলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভয় বা প্যানিক সৃষ্টি করা হয়েছে, সেটাও খুব ইতিবাচক কোনো কিছু হচ্ছে না। ভোট কেন্দ্র বাড়াতে বিকেলে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারকে স্মারকলিপি ও অভিযোগপত্র জমা দিয়েছে ছাত্র দলের প্যানেল। সে সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, 40,000 ভোটারদের জন্য 8টি কেন্দ্র যথেষ্ট নয়। গতকালকে দেখেছি যে টিএসসিতে একজন স্বতন্ত্র প্রার্থী, সাহিত্য প্রকাশনা সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক স্বতন্ত্র থেকে তিনি আলোকসজ্জা করেছেন, কনসার্ট করেছেন, তারপর কবিতা আবৃত্তি করেছেন, এরপরে তিনি ইশতেহার ঘোষণা করেছেন, যেটা সম্পূর্ণভাবে হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়ার অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। আচরণবিধি জায়গায় এটা উল্লেখ নাই যে এটা আমরা করতে পারবো না। নির্বাচন কমিশনার বলেছিল আপনারা সব পারবেন, আপনারা পেস্টুন লাগাতে পারবেন, আইবি নোটিশ চলে আসছে। তবে কারো কারো প্রতি একপাক্ষিক আচরণ হয়নি বলে দাবি করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। এখানে কঠোর মেসেজ যাবে, আচরণবিধির ভায়োলেশন সুস্পষ্ট হয়, তাহলে আমাদের আচরণবিধিতে বলা আছে তার বিরুদ্ধে কি শাস্তি হবে। মামলা হোক যেটাই হোক, আমাদের কাছে আগে তার বিরুদ্ধে অভিযোগটা আসতে হবে, আসলে আমরা সেটা ট্রাস্ট ফোর্সে দিয়ে দিব। রাকিব হাসান, RTV, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে 16 জনকে প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই শুনানি। এর আগে খসড়া প্রার্থীদের তালিকায় সহ সভাপতি পদে 20 জন ও সাধারণ সম্পাদক পদে 17 জনের মনোনয়ন অনুমোদন করে কমিশন। যাচাই বাছাই শেষে 20টি আবেদন বাদ পড়ে। তাদের মধ্যে 16 জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট বিকেল 4টায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক F নজরুল ইসলাম। তফসিল অনুযায়ী 15 সেপ্টেম্বরের পরিবর্তে ভোট হবে আগামী 28 সেপ্টেম্বর। মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ 31 আগস্ট। যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা 11 সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর। এদিকে নতুন তফসিল ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বলেছেন, বিশেষ দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সুবিধা দিতে ভোট পেছানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটা বারবার বিঘ্নিত না হয় বলে অভিমত দেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ। আর অ্যাটর্নি জেনারেল বলেন, ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও এখন তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় প্রসঙ্গে এমন মন্তব্য করেন তারা। GM মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। 2011 সালে তা বাতিল করে আপিল বিভাগ। এ রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি ও জামায়াত এবং কয়েকজন বিশিষ্ট নাগরিকের করা আবেদনের রিভিউ শুনানি হয় বুধবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয়। রিভিউ গ্রাউন্ডের উপর এ শুনানির জন্য 21 অক্টোবর দিন ঠিক করা হয়। এ প্রসঙ্গে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন, এ রায় শুধু বিচার বিভাগ নয়, মানুষের অধিকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই জাজমেন্টটা আপিল বিভাগের যে রুলস আছে সেই রুলসের ভায়োলেশন মোতাবেক জাজমেন্টটি দিয়েছে এবং এই শিডিউল মোতাবেকই এই আদালতের এখতিয়ার আছে ওই জাজমেন্টটাকে নকডাউন করার। জামাতের আইনজীবী শিশির মনির বলেন, এ রায়ই স্বৈর শাসকের জন্ম দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো, বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো, তাহলে কারো পক্ষেই স্বৈর শাসক হয়ে ওঠা সম্ভব ছিল না।
এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল জানান, এ রায়ের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, তাই আপিল বিভাগে রায়টি বাতিল হবে প্রত্যাশা তার। ত্রয়োদশ সংশোধনের যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার, এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হলো আজ। কাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজকের বিচারিক কার্যক্রম শেষে এই নির্দেশনা দেয়। এর আগে গত 6 আগস্ট রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সকালে এই মামলার 30 আসামির মধ্যে গ্রেফতার 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সূচনা বক্তব্যের সময় এজলাসে শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন উপস্থিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর খিলক্ষেতে 3টি মসজিদ ও মন্দিরকে প্রদানকৃত জমির বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেছেন, খিলক্ষেতে রেলওয়ের জমি উদ্ধারের সময় হিন্দু সম্প্রদায়ের যে মন্দির উচ্ছেদ করা হয়েছিল তা মর্যাদাপূর্ণ হয়নি। রেলওয়ে নির্ধারিত মূল্য দিয়ে নতুন উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় প্রেস সচিব আরও জানালেন, চট্টগ্রামে চন্দ্রনাথ মন্দির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সিঁড়ি সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো রকমের কোনো উস্কানিমূলক কাজ বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন, এটা কোনো বরদাস্ত করেন। এবং এই পরিপ্রেক্ষিতে উনি চিট্টগাংয়ের মাঠ প্রশাসন, চিট্টগাংয়ের সীতাকুণ্ডের ইউএনও, চিট্টগাংয়ের ডিসি, চিট্টগাংয়ের পুলিশ কর্তৃপক্ষ এবং সেইখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানে জামালপুরে আহত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার তার পক্ষ থেকে নগদ অর্থ ও অটোরিকশা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র ও মানবতা প্রতিষ্ঠায় তারেক রহমান অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছেন। মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দুর্গম পথ পাড়ি দিয়ে বিএনপি দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে চলবে বলেও জানান নেতারা। রুদ্র রফিকের রিপোর্ট, জানাচ্ছেন আলওয়ান খান। 24-এর গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় নগদ অর্থ ও অটোরিকশা বিতরণ করে আমরা বিএনপি পরিবার। বুধবার দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুলে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে কথা বলেন গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। দাবি জানান নারকীয় এ হত্যাযজ্ঞের দ্রুত বিচারের। এসব বক্তারা বলেন, দলমত নির্বিশেষে নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। তখন থেকে হাঁটি হাঁটি পা পা করে আমাদের সংগঠনটি আজকে এখানে এসে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মানবতার দৃষ্টান্ত তৈরি করতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার সংগঠনের সৃষ্টি। 72 থেকে 75 যে জাতি তলাবিহীন ঝুড়ি নামে আখ্যায়িত লাভ করেছিল, সারা বিশ্বে সারা দুনিয়ায় সেই জাতি নিজের পায়ে দাঁড়িয়েছিল, সেই জাতি চাল রপ্তানি করেছিল, সেই জাতি শক্তিশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারই সন্তান হচ্ছে তারেক রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আলওয়ান খান, RTV, ঢাকা। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা ও বঙ্গোপসাগর থেকে নতুন করে 3 দফায় 18 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নাইখুংদিয়া, শাহপরীর দ্বীপ এবং সেন্ট মার্টিন উপকূল থেকে ট্রলার সহ তাদের অপহরণ করা হয়। এ নিয়ে গত 4 দিনে অন্তত 70 জন জেলে অপহরণের শিকার হয়েছেন। কক্সবাজার থেকে শাহিনুর রহিম শাহিনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী ও বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে আরাকান আর্মি। গেল 4 মাসে অন্তত 70 জেলেকে অপহরণ করে নিয়ে গেছে তারা। ট্রলার মালিক ও স্থানীয়রা বলছেন, রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জেলেদের আটকের পাশাপাশি মাছ, ট্রলার ও জাল লুট করছে আরাকান আর্মি। আরাকান আর্মির জন্য আমাদের জন্য অনেক আতঙ্ক হয়ে গেছে, যেহেতু নদীর মধ্যে জাল মারতে হলে বাংলাদেশ সীমান্তে শিষ্টবুনি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়। আমি ধরে গিয়ে আর তো জাল মারা বাদার ইনকাম করা এখন খেয়ে নাই। আমাদেরকে ওখানে নিয়ে যা, আর এদের কাছ থেকে কোনো খবর দিলে এরা এলো করে না। এটা অনেক বুট এখনো আছে নগল দিয়া, ওখানে আরাকান আর্মির দৌড়ায় হতে ওখানে যাচ্ছে পারে নাই। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। আর অপহরণকৃত জেলেদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান উদ্দিন। টহল বৃদ্ধি করতে বলেছে কোস্টগার্ডকে, টহল বৃদ্ধি করতে খুব শীঘ্রই আর ফিরে আনার জন্য সবাই চেষ্টা করছে। যারা মাছ ধরবেন তারা বাংলাদেশের জলসীমার মধ্যে মৎস্য আহরণ করবেন, বারংবার সতর্ক করছি এবং তাদের কাছ থেকে আমরা সহযোগিতা প্রার্থনা করছি। মাছ ধরার সময় সীমানা অতিক্রমের ফলে বারবার ঘটছে অপহরণের ঘটনা, বলছেন বিজিবির এই কর্মকর্তা। নদীতে আসলে সীমান্ত রেখাটা ডিফাইন করা খুব ডিফিকাল্ট। আমাদের জেলে ভাইদেরকে অনুরোধ করব যে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তে যেন তারা প্রবেশ না করে। আব্দুল হামিদ, RTV। কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকাল 10টা থেকে কুমিল্লার বুড়িংচর উপজেলার ময়নামতি থেকে কংসনগর পর্যন্ত 9টি স্থানে সড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে প্রায় 1 ঘণ্টা পর বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অস্ট্রেলিয়ার নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেঘিকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা BBC। সিডনি ও মেলবোর্নে ইহুদি বিদ্বেষী হামলার অভিযোগ এনে ইরানের রাষ্ট্রদূতকে 7 দিনের মধ্যে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটি। 2024 সালে অস্ট্রেলিয়ায় সংঘটিত 2টি হামলার পেছনে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সরাসরি নির্দেশ দিয়েছে বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ASIO। এদিকে অস্ট্রেলিয়ার কোনো বিদেশি রাষ্ট্রের দ্বারা এমন কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সংবাদ শেষ করব জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালনের খবর দিয়ে। শোক, শূন্যতা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। ভোর থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতা, কবির পরিবারের সদস্য সহ অন্যরা। এ সময় কবির ক্ষুরোধার লেখনীর তাৎপর্য তুলে ধরেন তারা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।